সামুরাই তলোয়ার মানে কাটানা নামটা শুনলেই কেমন যেন কিংবদন্তি যোদ্ধাদের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু ব্যাপারটা হলো, এই তলোয়ারটা শুধু একটা মারাত্মক অস্ত্রই না, এটা আসলে হাজার বছর আগের এক অসাধারণ বিজ্ঞানের ফসল। চলুন তো আজ এর পেছনের আসল বিজ্ঞানটা একটু খোলাসা করা যাক। এটাই তো আসল প্রশ্ন, তাই না? একটা তলোয়ার কিভাবে একই সাথে শক্ত আবার নরমও হতে পারে? ব্যাপারটা ভাবুন তো। একটা পারফেক্ট তলোয়ারকে হতে হবে খুরের মতো ধারালো, পাথরের মতো শক্ত, আবার একই সাথে যুদ্ধের প্রচণ্ড আঘাতে সেটা বেঁকে যাবে না বা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না। মানে আপাতদৃষ্টিতে তো এটা অসম্ভব, কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন সেই প্রাচীন জাপানের কামাররা। তো প্রশ্নটা হলো, এটা কি কোনো জাদু ছিল, নাকি হাজার বছর আগের কোনো অবিশ্বাস্য রকমের উন্নত প্রযুক্তি? চলুন এই কিংবদন্তির ওপর থেকে পর্দাটা সরিয়ে এর ভেতরের আসল বিজ্ঞানটাকে খুঁজে বের করা যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই রহস্যটা কিন্তু কোনো বড়সড় লোহার খনিতে না, লুকিয়ে আছে বালিতে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। কাটানা তৈরির গল্পের শুরুটা হয় নদীর তলার এক ধরনের কালো বালি থেকে। এই বিশেষ বালিটাকে বলা হয় সাতেৎসু, মানে আয়রন স্যান্ড। আর এই সাধারণ দেখতে বালিটাই হলো কাটানার ওই অবিশ্বাস্য ক্ষমতার মূল ভিত্তি। তো ওই সাতেৎসু বালিকে একটা বিশেষ মাটির চুল্লিতে টানা ৩ দিন আর ৩ রাত ধরে গলানো হতো। ভাবা যায়, এর ফলে যে বিশেষ একটা ইস্পাত তৈরি হতো তার নাম তামাহাগানে। এর মানে হলো রত্ন ইস্পাত। কিন্তু এই রত্ন ইস্পাতের একটা বড় সমস্যা ছিল। এর সব জায়গায় কার্বনের পরিমাণটা ঠিকঠাক সমান থাকতো না, কোথাও বেশি কোথাও কম। আর এই সমস্যার সমাধান করাটাই ছিল তখনকার কামারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর তাদের সবচেয়ে বড় উদ্ভাবনও বটে। তাহলে তারা এই অমসৃণ ইমপারফেক্ট রত্ন স্পাতকে কিভাবে নিখুঁত আর শক্তিশালী করে তুলত? আচ্ছা, এখানেই কিন্তু কাটানার আসল জাদুটা লুকিয়ে আছে। এই সংখ্যাটা দেখুন একবার, ৩২,৭৬৮। এটা কি জানেন? ওই লাল গরম তামাহাগানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা করা হতো, তারপর ভাঁজ করা হতো, আবার পেটানো হতো, আবার ভাঁজ। এই প্রক্রিয়াটা মাত্র ১৫ বার করার পরেই এর ভেতরে তৈরি হতো ৩২,৭৬৮টা স্তর। ভাবা যায়? এখন মনে প্রশ্ন আসতেই পারে, এতবার ভাঁজ করার দরকারটা কী ছিল? কারণটা কিন্তু একদম সায়েন্টিফিক। দুটো প্রধান কারণ। প্রথমত, প্রতিবার ভাঁজ করে যখন হাতুড়ি দিয়ে পেটানো হতো, তখন ইস্পাতের ভেতরের ময়লা বা অপদ্রব্যগুলো বেরিয়ে যেত, মানে স্টিলটা পিওর হয়ে যেত। আর দ্বিতীয়ত, যে কার্বনের পরিমাণটা অসমান ছিল সেটা পুরো ইস্পাতে সমানভাবে মিশে যেত। আজকের দিনে আমরা এই জিনিসটাকে বলি হোমোজেনাইজেশন। ভাবুন, এই কাজটাই জাপানি কামাররা হাজার বছর আগে করে দেখিয়েছিলেন। আচ্ছা, চলুন এবার সেই মূল ধাঁধাটাতে ফিরে যাওয়া যাক। একটা তলোয়ারকে একদিকে হতে হবে ভীষণ ধারালো হওয়ার জন্য খুব শক্ত, আবার অন্যদিকে ভাঙার হাত থেকে বাঁচার জন্য হতে হবে নমনীয়। এই দুটো একেবারে বিপরীত গুণ একসাথে আনা যায় কিভাবে? এই সমস্যাটাই ছিল সবচেয়ে বড় বাধা। কারণ তলোয়ারটা যদি বেশি শক্ত হয়, তাহলে তো সেটা কাচের মতো ভঙ্গুর হয়ে যাবে, এক আঘাতেই শেষ। আবার যদি বেশি নরম হয়, তাহলে যুদ্ধের ময়দানে সেটা তো বেঁকে গিয়ে কোনো কাজেই আসবে না। প্রাচীন জাপানের কামাররা এই উভয় সংকট থেকে বের হওয়ার জন্য এক অবিশ্বাস্য উপায় বের করেছিলেন। এই পদ্ধতির নাম হল ইয়াকি ইরে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। কামাররা কি করতেন, তলোয়ারের যে ধারালো দিকটা সেখানে কাদার একটা পাতলা প্রলেপ দিতেন, আর এর ঠিক উল্টো দিকে পিঠের অংশে দিতেন কাদার মোটা প্রলেপ। এরপর ওই গনগনে গরম তলোয়ারটাকে হঠাৎ করে ঠান্ডা পানিতে চুবিয়ে দিতেন। এই যে হঠাৎ করে গরম থেকে ঠান্ডা করা হলো, এই থার্মাল শকের ফলে আসল জাদুটা হতো। যেহেতু ধারের দিকে কাদার প্রলেপ পাতলা ছিল, ওই অংশটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত আর হয়ে উঠত হীরার মতো শক্ত। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে মার্টেনসাইট স্টিল। আর অন্যদিকে পিঠের দিকে কাদার প্রলেপ মোটা থাকায় ওই অংশটা ধীরে ধীরে ঠান্ডা হতো আর তাই নমনীয়ই থেকে যেত। এটাকে বলে পারলাইট স্টিল। একটাই তলোয়ার, অথচ তার মধ্যে ২ ধরনের স্টিল তৈরি হয়ে গেল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ওই যে কাটানার একটা বিখ্যাত বাঁক আছে যেটাকে সরি বলা হয়, ওটা কিন্তু ডিজাইন করে তৈরি করা হতো না। ওটা আসলে বিজ্ঞানের একটা বাই প্রোডাক্ট। ওই যে ২ ধরনের ইস্পাত ২ রকম গতিতে ঠান্ডা হচ্ছিল, তাদের সংকুচিত হওয়ার হারও ছিল আলাদা, আর এই পার্থক্যের কারণেই তরোয়ালটা নিজে থেকেই বেঁকে যেত।
মানে এই আইকনিক বাঘটা আসলে কোনো ডিজাইন না, এটা পুরোপুরি আণবিক পরিবর্তনের একটা প্রাকৃতিক ফলাফল। তলোয়ার তৈরির কাজ প্রায় শেষ। এখন শেষ ধাপে এসে এই যে ভেতরের বিজ্ঞানটা, সেটাকে শিল্পের রূপ দেওয়া হয়। আর এখানেই একজন কারিগরের ধৈর্য আর দক্ষতার আসল পরীক্ষাটা শুরু হয়। এই কাজটা করেন তগিশি নামে বিশেষ এক ধরনের কারিগর। তারা বিভিন্ন রকম প্রাকৃতিক পাথর দিয়ে দিনের পর দিন, এমনকি সপ্তাহের পর সপ্তাহ ধরে ঘষে ঘষে তলোয়ারটাকে একদম আয়নার মতো চকচকে করে তোলেন। কিন্তু এই পলিশটা শুধু দেখতে সুন্দর করার জন্য না, এর একটা গভীর বৈজ্ঞানিক উদ্দেশ্যও আছে। এই ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পলিশ করার পরেই তলোয়ারের ধারের কাছে মেঘের মতো একটা ঢেউ খেলানো অদ্ভুত সুন্দর নকশা ফুটে ওঠে। এটাকে বলা হয় হামন। আর এটা কিন্তু কোনো আঁকা নকশা বা কারুকার্য নয়। এটা হলো ওই যে শক্ত আর নরম ইস্পাত, তাদের মিলন রেখাটার একটা দৃশ্যমান প্রমাণ। এক কথায় বলতে গেলে হামন হলো ব্লেডের ভেতরের বিজ্ঞানের একটা জীবন্ত শিল্পকর্ম, একটা ম্যাপ। তাহলে পুরো ব্যাপারটা যদি একবার এক ঝলকে দেখি, এটা আসলেই এক অসাধারণ বিজ্ঞানের গল্প। ভাবুন একবার, সাধারণ নদীর বালি থেকে শুরু করে সেটাকে রত্ন ইস্পাতে পরিণত করা, তারপর হাজার হাজার বার ভাঁজ করে সেটাকে বিশুদ্ধ করা, আর সবশেষে ইয়াকি ইরে পদ্ধতির মাধ্যমে একটাই তলোয়ারে দুই ধরনের চরিত্র দেওয়া। পুরোটাই একটা অবিশ্বাস্য ইঞ্জিনিয়ার। সত্যি বলতে কোনো আধুনিক ল্যাবরেটরি ছাড়াই যেভাবে সেই প্রাচীন কামাররা একেবারে মলিকিউলার লেভেলে গিয়ে স্টিলের গঠনকে নিয়ন্ত্রণ করতেন, তা ভাবলে আজও অবাক হতে হয়। আর এটা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, ধৈর্য, শিল্প আর বিজ্ঞানের মেলবন্ধনে তৈরি হাজার বছরের পুরনো সেই কৌশলগুলো কি আজও আধুনিক প্রযুক্তির চেয়ে কোনো অংশে কম?